নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ পড়ে শোনাতে চলেছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, সহপাঠী। আসুন শোনা যাক আজকের গল্পটি। ওদের প্রথম আলাপটা হয়েছিল হঠাৎ, সামান্য একটা তর্কের ফলে। কল্যাণ সহপাঠীদের এই মেয়েদের গায়ে পড়া স্বভাবটা একেবারেই দেখতে পারত না, আর তাই নিয়ে বাদানুবাদ হতো প্রায়। স্কুল থেকে বেরিয়ে প্রথম কলেজে পড়তে এসেছে ওরা। ওদের বিশেষ দোষ দেওয়া যায় না, কারণ মনটা এই সময় প্রথম স্ত্রী সচেতন হয়ে ওঠে। কৈশোরের অবসানে যৌবনে প্রথম পাদস্পর্শ টের পাওয়া যায় এই সচেতনতার মধ্যেই। তার উপর হাতের কাছে যদি এতগুলি সহপাঠিনী থাকে, আর তারাও যদি কিছুটা লজ্জা, কিছুটা সংকোচ এবং কিছুটা ঔদাসীন্যের ভাব দেখিয়ে একটা আলতো ব্যবধান রচনা করে রাখে, তাহলে সে সম্বন্ধে খানিকটা কৌতূহল ও আলোচনা স্পৃহা থাকাটা অস্বাভাবিক নয়, এমনকি খুব দোষেরও বলতে পারি না। ওটা পুরুষের সহজাত মানব ধর্ম। মেয়েরা যদি ওই আলতো ব্যবধানের ভাবটা কিংবা ঔদাসীন্যের মিথ্যা মুখোশটা ঘুচিয়ে দিয়ে সহজ হতে পারত, তাহলে হয়তো এ পক্ষেও কৌতূহল যেত অনেকটা কমে। কি জানি, অন্তত তাই মনে হয় আমাদের। যাই হোক, বলছিলাম কল্যাণের কথা। কল্যাণ সেদিনও বিরক্ত হয়ে বিনয়ের দলকে তিরস্কার করছিল। বলছিল, তোরা অমন বেড়ালের মতো ছোক ছোক করে বেড়াস কেন বলতো? সবে তো স্কুল থেকে বেরিয়েছিস, কিছুদিন পড়াশোনা কর মন দিয়ে। তা না, দিন রাত ওই সব আলোচনা ছাড়া কথা নেই। বিজয়া কেমন করে আরে চেয়ে গেল, ললিতা মিছিমিছি কিরকম জানলা দিয়ে চেয়ে থাকবার ভান করে, এসবে তোদের দরকার কি? কথা কইবার ইচ্ছে হয় সোজাসুজি গিয়ে কথা তো কইলেই পারিস, ক্লাস ফ্রেন্ড তো। বিনয় বললে, কৌতূহল বুঝি শুধু আমাদেরই মনে করিস? ওদের কি কম? ভান করে শুধু, আমরা সোজাসুজি চেয়ে থাকি, আরে চায়। কল্যাণ আরো বিরক্ত হয়ে বলে, বেশ করে, তোদের কি? ওরাও পড়তে এসেছে, তোরাও এসেছিস, অন্য ক্লাস ফ্রেন্ডের মতো ওদের দেখতে পারিস না কেন? হট করে সুহাস বলে বসলো, তুই পারিস? কেন পারবো না? না পারবার কি আছে? বিস্মিত হয়ে তাকায় কল্যাণ। যা যা, মুখে সবাই অমন বলতে পারে। পারিস গিয়ে আলাপ করতে, যেমন নতুন ছেলে এলে আমরা সহজে করি। পারবি ওই নতুন মেয়েটার কাছে গিয়ে কথা কইতে? নিশ্চয়ই পারি। কি হয়েছে? মনে পাপ থাকলেই সংকোচ আসে। আমার তো মনে পাপ নেই, কেন পারবো না? কত বাজি! বিনয় বলে ওঠে। কল্যাণ বললে, বাজি রাখতে চাই না, ওটা জুয়ো খেলা। তবে আমি কাজটা করে দেখিয়ে দিচ্ছি। কথাটা উঠেছিল এক নতুন ভর্তি হওয়া মেয়েটিকে নিয়ে। বেশ ফুটফুটে চেহারা, খুব ছেলে মানুষের মতো দেখতে, সতেজ সরল কৈশোরের ছাপ ওর মুখে চোখে। ওকে দেখলে তরুণ ছেলেদের চঞ্চল হবারই কথা। কল্যাণ বসেছিল জানলার কাছে। হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, কি যেন মেয়েটার নাম? রমা না? তারপর সটান রমার সিটের কাছে গিয়ে বললে, ভাই রমা, শুনেছি তোমার কাছে পেন্সিল কাটার ছুরি আছে, দেবে একবার? কলেজে ভর্তি হয়ে পর্যন্ত সেই যে বিশেষ করে ছেলেদের লক্ষ্য এবং আলোচনার উপলক্ষ হয়ে উঠেছে, রমাও তা জানত। এবং মধ্যে দু একবার যে আলাপের চেষ্টা চলেনি তাও না। সুতরাং এটাকেও সেই চেষ্টারই জের ভেবে রমার ভ্রু কুঁচকে উঠেছিল। কিন্তু কল্যাণের মুখের দিকে চেয়ে আসল সহজ ভাবটা চিনতে ওর বিলম্ব হলো না। একটু হেসে ওর গলার হাড়ের সঙ্গে আটকানো ছুরিটা বার করে দিলে। পেন্সিল কাটা শেষ করে কল্যাণ ছুরিটা ফিরিয়ে দিতে গিয়ে একটু তিরস্কারের ভঙ্গিতেই বললে, তোমাদের সবজনেরই শাড়ির আঁচল দেখি বেঞ্চির তলায় লুটোচ্ছে, একটু সাবধান হয়ে বসতে পারো না? অকারণে ময়লা তো হয়ই, দুনিয়ার যত রোগের বীজাণু ওই সঙ্গে ঘরে যায়। ওটা আবার কি এমন ফ্যাশন? মেয়েরা অপ্রতিভ হয়ে কাপড় ঠিক করে বসল। রমা কিন্তু এই ছেলেটির সহজ ব্যবহারে খুশি হয়েছিল। সে আর সমীহ করে চলবার কোনো কারণ খুঁজে পেলে না। চিমটি কেটে বললে, আপনাদেরও কোঁচা কম লুটোয় না? সেটা আরো বেশি নিন্দনীয়, তাই বলে তোমরা কেন সে বদ অভ্যাসটা বহন করে চলবে? জবাবটা নিজের সিটে ফিরে যেতে যেতেই দিয়ে গেল কল্যাণ।
সহপাঠীদের কেউ সেদিন বাহবা দিলেও কেউ হলো ঈর্ষিত, কিন্তু সেই উপলক্ষ করেই এদের পরিচয়টা জমে উঠল দ্রুত। কল্যাণ ছেলেটি কিন্তু অদ্ভুত। সে একটা স্কলারশিপ নিয়ে এসেছে, ভালো ছেলে বলে সবাই ওকে খাতির করত, কিন্তু ওর ব্যবহারে কোথাও কোনো অহংকার বা সংকোচ ছিল না। সে ভালো মন্দ সবাইকার সঙ্গেই সমানে মিশত। পড়াশোনার ব্যাপারেও অক্লান্তভাবে সবাইকে সাহায্য করত। তবে একটা মুরব্বিয়ানার ভাব ছিল ওর মজ্জাগত, যদিও ঠিক সেটা পিঠ চাপড়ানোর মতো অসহ্য কিছু নয়। অভিভাবকদের মতোই স্নেহ মেশানো থাকতো ওর ব্যবহারে বলে সেটা সকলে নির্বিবাদে মেনে নিত। লম্বা এক হারা চেহারা, শ্যামবর্ণ, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল সর্বদাই অবিন্যস্ত থাকত। সেটাকে দুরস্ত করবার চেষ্টা ওর বিশেষ ছিল না, করলেও থাকতো কিনা সন্দেহ। চোখের চশমাটা ছিল পুরু, চশমা খুললে বিশেষ কিছু দেখতে পেত না। এক কথায় চেহারা নিয়ে গর্ব করবার মতো কিছু ছিল না ওর। অসাধারণত্ব তো নয়, শুধু চশমার মধ্য দিয়ে উজ্জ্বল চোখ দুটো বুদ্ধি এবং তীক্ষ্ণ দৃষ্টির পরিচয় দিত। সাধারণত লেখাপড়ায় ভালো ছেলেরা একটু যেমন আপন ভোলা হয়, চোখের চাহনিতে ওর সে ঔদাসীন্য মোটেই ছিল না। বরং ও কাছাকাছি থাকলে সবাই অস্বস্তি বোধ করত, কখন কি দেখে ফেলে আর তিরস্কার করে এই ভয়ে। রমার ছিল ঠিক উল্টো, ছেলে মানুষের মতো মুখর, ছিপছিপে সুশ্রী গরম। বিনয় বলতো ডেংটি ফিগার, ফ্র্যাজাইলও বটে। ওর স্বভাবটাও ছিল হালকা মিষ্টি ধরনের। লেখাপড়ার যতটা স্বাদ ছিল ততটা সাধ্য ছিল না, তাই কল্যাণের সাহায্য পেয়ে ও যেন বেঁচে গেল। ক্লাসে একদিনও পুরো নোট নেওয়া ওর ঘটে উঠত না, ফলে প্রায় প্রত্যহই কল্যাণের খাতা থেকে টুকে নিতে হতো। তার মধ্যেও বেশিরভাগ দিন কল্যাণী ওর খাতা টেনে নিয়ে লিখে দিত। কল্যাণের মতো বুদ্ধিতে ধার ছিল না রমার। প্রফেসরদের কথাও সে যেমন ভালো বুঝতো না, কল্যাণের কথাও বুঝতে পারত না। তার কারণ ওদের বোঝাটা যেত লাফ দিয়ে দিয়ে এগিয়ে, রমার বোঝাটা চলত খুঁড়িয়ে। কিছুক্ষণ বোঝবার চেষ্টা করে কল্যাণ যখন দেখত রমার দৃষ্টিতে শূন্যতা বা বিহ্বলতা এসেছে, তখন সে চটে উঠত, গুরুজনের মতোই তিরস্কার করত। এমনকি একাধ দিন বোধহয় কান বলেও দিতে গেছে, কিন্তু রমা তাতেও ক্ষুণ্ণ হতো না। ঈশ্বর তাকে যত নির্বুদ্ধিতাই দিন, মিথ্যা আত্মসম্মান জ্ঞান দেননি। সে সবিনয়ে এবং মধুর হাস্যে ওর তিরস্কার মেনে নিত, আর তাতে শেষ পর্যন্ত ওরই জয় হতো। কল্যাণ আবার শুরু করত গোড়া থেকে। অবশ্য শুধু রমাই নয়, ক্রমশ কল্যাণের আরো অনেকগুলি ছাত্রী জুটল। মেয়েদের সম্বন্ধে ওর মানসিক দৈন্য বা হ্যাংলামি না থাকায় সহপাঠিনীরা সবাই ওকে সম্ভ্রমের চোখে দেখতে শিখল। আর বোধহয় সেই জন্যই রমার সঙ্গে কল্যাণের বন্ধুত্বটা অন্তরঙ্গ হয়ে উঠলেও সেটা কারুর চোখে দৃষ্টিকটু ঠেকেনি। ওদের নিজেদের তো নয়ই, সম্পর্কটা সহজ বন্ধুত্বেরই ছিল আগাগোড়া। এমনি করেই চলল কলেজ জীবন। হঠাৎ ফিফথ ইয়ারে উঠে কিছুদিন পরবার পরই কল্যাণ পড়াশোনা ছেড়ে দিয়ে কোথায় চলে গেল। প্রথমটা ওর খেয়াল মনে করে রমা বিশেষ ব্যস্ত হয়নি, কিন্তু ক্রমে যখন এক এক করে 15টি দিন কেটে গেল, তখন সে আর চুপ করে থাকতে পারল না। কল্যাণের বাবাও কোনো খবর জানতেন না, ওরাই বারবার ফোন করতে লাগলেন রমার কাছে। কেন গেল এবং কোথায় গেল কিছুতেই ভেবে পায় না ওরা। ইদানিং কিছুদিন ধরে কল্যাণ একটু অন্যমনস্ক থাকতো। এ কি তারই ফল? কে জানে। অথচ কল্যাণকে যে ওর বড় দরকার, এতটা যে দরকার তা এতদিন রমা বুঝতেই পারেনি। ওর জীবনের সঙ্গে এসে যে এমন করে জড়িয়ে গেছে, নিঃশ্বাসের মতোই রমার জীবনে সে যে অপরিহার্য হয়ে উঠেছে, এরকম সন্দেহ কখনো করেনি রমা। কিন্তু এবার আর আত্মপ্রবঞ্চনা করা চলল না। রমা খবরের কাগজে ব্যক্তিগত কলমে বিজ্ঞাপন দিল, বন্ধু ফিরে না এসো, কোথায় আছো জানাও, তোমাকে আমার বিশেষ প্রয়োজন। চিঠি এলো সুদীর্ঘ 7 দিন প্রতীক্ষার পর। ঠিকানা নেই, পোস্টমার্ক বীরভূমের। তাতে লেখা ছিল,
রমা, যে দেশে আছি সেখানে খবরের কাগজ চোখে পড়বার সম্ভাবনা নেই। কাল শহরে এসে দৈবাৎ পুরনো কাগজখানা চোখে পড়ে গেল। চিঠি দেবার সময়ও নেই, ইচ্ছেও নেই। তোমরা ব্যস্ত হয়েছ সন্দেহ করে এখানা লিখলাম। কিছুদিন ধরেই পড়াশোনা করার কোনো প্রয়োজন দেখতে পাচ্ছিলাম না। কি হবে এই এম এ পাশ করে বলতে পারো? হয় চাকরি, নয় আইন পড়ে ওকালতি করা, নয়তো বড়জোর অধ্যাপনা। এমনই আরো কয়েকটি ছাত্রছাত্রীর মাথা খাওয়া অর্থহীন শিক্ষার বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে কিংবা বিলেতে গিয়ে একটা ডিগ্রি নিয়ে চাকরি ও বিয়ের বাজারে দর বাড়ানো। এই তো। তোমাদের অবস্থা আরো খারাপ। কেন পড়ছো তা জানো না। নারী প্রগতি ও স্ত্রী স্বাধীনতার একটা ভাষা ভাষা কথা মনে আছে এই পর্যন্ত। এম এ পাশ করে বসে থাকবে কবে আইসিএস কিংবা আইএমএস পাত্র জুটবে এই ভরসায়। লেখাপড়া হয় না কিছুই, মাঝখান থেকে সাধারণ যে পাত্রের গলায় মালা দিয়ে সুখী হতে পারতে তাদের সম্বন্ধে আসে মনের মধ্যে অবজ্ঞা। জীবন সম্বন্ধে আসা যায় বড় হয়ে, ফলে পাত্র জোটে না। যৌবন এবং তার আনুষঙ্গিক যা কিছু হারিয়ে বৃদ্ধ বয়সে আধবুড়ো পাত্রের গলায় মালা দিয়ে জীবন যায় ব্যর্থ হয়ে। এই তো দেখি প্রায় ঘরে ঘরে। কিন্তু কেন? শিক্ষা বলতে ওটা বোঝায় না। এত বড় দেশের 40 কোটি লোক আজ মরতে বসেছে, কি করে বাঁচবে তা জানে না। সেই বাঁচার মন্ত্র শিখতে হবে, শেখাতে হবে। দেশের দুর্দিন ঘনিয়ে আসছে, পুঞ্জীভূত জঞ্জাল লাগছে জীবনের পথে। একদিন যখন ওর হিসাব নিকাশ হবে, তখন সমস্ত যাত্রা যাবে দেউলে হয়ে। তখন আমরা মুষ্টিমেয় একদল নরনারী শুধু দেশের এই জনতা থেকে দূরে সরে আছি বলেই বাঁচতে পারবো না। সে বন্যায় সবই ভেসে যাবে। তাই দেশের সমস্যাটা আজ কোথায়, বাঁচবার বা বাঁচাবার আজও কোনো পথ আছে কিনা সেইটে দেখতেই এখানে চলে এসেছে। বাবাকে বলে এলে তিনি আসতে দিতেন না। মুন্সেফের চাকরি হাতে করে তিনি বসে আছেন, সেই সঙ্গে এক বন্ধুর কন্যা এবং হাজার কতক টাকা। গত 2-3 পুরুষ যে সংকীর্ণ বাঁধা রাস্তায় চলেছে, তার বেশি কোনো রাস্তার সন্ধান তিনি রাখেন না, রাখতে চানও না। সুতরাং বিদায় নিয়ে আসা সম্ভব হয়নি। এখানে আছি এক ডোমপল্লীতে, আশেপাশে মুচি নমশূদ্রদের দল। মদ আর যৌন ব্যাধিতে এরা ডুবে আছে। পেটে অন্ন নেই, পরনে বস্ত্র নেই, আছে শুধু ম্যালেরিয়া এবং কদাচার। আছে অপরিসীম অশিক্ষা ও দারিদ্র। আজ সমস্ত শিক্ষার মোহ ঘুচিয়ে পেলে একটা জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের দেশের সমস্যা একটিমাত্র লোকই কিছুটা দেখতে পেয়েছে, মহাত্মাজি। কিন্তু তার কথায় কর্ণপাত করিনি। যে মূঢ় আজও তার কথা শুনতে পেলে না, সামনের ভয়ঙ্কর মৃত্যুকে দেখতে পেলে না, তার জন্যে আজ দুঃখ হয়। আমিও যে শুনেছি তা বলতে পারি না, শোনবার চেষ্টা করছি মাত্র। কান পেতে আছি সেই বজ্রগর্জনের দিকে, যা মহাপ্রলয়ের আভাস রূপে বেজে উঠবে একদিন। তোমাকে কি বলতে পারি রমা? কিছুই বলবার নেই। পারো তো তোমাদের জীবন এবং এই শিক্ষার কি উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য আছে কিনা বুঝবার চেষ্টা করো। হয়তো সে সময়ই পাবে না। তোমার বাবার হাতে বিলেত ফেরত ইঞ্জিনিয়ার পাত্র আছে জানি। তোমার দিদির একটি বিলেত ফেরত পাত্র জুটলেই একসঙ্গে 2টি কন্যাকে পাত্রস্থ করবেন। তিনি সেই জন্যেই তোমাদের কলেজে পড়াচ্ছেন। চিঠি দেবার চেষ্টা করো না। ঠিকানা দেব না, ঠিকও নেই কিছু কখন কোথায় থাকি। বোলপুরের পোস্টমাস্টার আমার বিশেষ বন্ধু, তাকে জানালে প্রয়োজনীয় সংবাদ ঠিক পৌঁছবে আমার কাছে। তবে তার কাছেও ঠিকানা পাবে না। ইতি, তোমার বন্ধু। যদিও সহপাঠী, তবু কল্যাণকে নাম ধরে ডাকতে রমার সংকোচে বাধ্য। যদিও সহপাঠী, তবু কল্যাণকে নাম ধরে ডাকতে রমার সংকোচে বাধ্য। বন্ধু নামটি তারই দেওয়া। এ নিয়ে বিদ্রুপ কল্যাণ কম করেনি। বলেছে যে পুরুষ যে মেয়েদের চেয়ে সব দিক দিয়ে শ্রেষ্ঠ, এ কথাটা মেয়েরাই বেশি করে জানে। তাই নাম ধরে ডাকায় ওদের এত সংকোচ। তবু কল্যাণ যে ওর এই সংকোচটুকু পছন্দ করে রমা তা বুঝত। আজ কল্যাণও সেই সম্বোধনটাই মেনে নিয়েছে। কিন্তু এ কি হলো? কল্যাণ কি বলেছে তা রমা বুঝতে পারলে না। বোঝা বোধহয় সম্ভবও ছিল না। শুধু এইটুকু বুঝলে যে দেশ ও দেশবাসীর অন্ধকার এবং না জানা একটা মহাসমুদ্র ওর কল্যাণকে গ্রাস করেছে। আর বোধহয় কোনোদিনই সে তাকে ফিরে পাবে না। ওর কিছুটা প্রভাব
কল্যাণের ওপর এতদিনে বিস্তার করতে পেরেছে, এমনই একটা গর্ব ছিল মনে। আজ সেটা তো ভূমিষ্যৎ হলোই। যে শক্তি আজ তার কাছ থেকে এমন করে ওকে ছিনিয়ে নিয়ে গেল, সেই সম্পূর্ণ অজ্ঞাত এবং অবজ্ঞাত দেশমাতৃকা সম্বন্ধে মনে মনে একটা বেদনাতুর ঈর্ষার ভাবও অনুভব করতে লাগলো। তবু কল্যাণ হারিয়েই গেল। রমা অনেক চেষ্টা করেও খোঁজ পেলে না। শান্তিনিকেতন দেখতে যাওয়ার ছল করে নিজে বোলপুর গেল, কিন্তু ওখানকার ছোকরা পোস্টমাস্টারটির কাছ থেকে কল্যাণের কোনো খবরই বার করতে পারলে না। সেই স্বল্পভাষী যুবকটির বিনয়ের বর্মে ও যৌবন রূপ এবং রমণীয় মাধুর্যের সমস্ত অস্ত্রগুলোই একে একে ব্যর্থ হয়ে ফিরে এলো। ফিরে আসতে হলো ওকেও। বীরভূমে গ্রামে গ্রামে বন্ধুকে খুঁজে বেড়াবার মতো সময় এবং সুযোগ ওর যখন নেই, তখন আর উপায় কি? কিন্তু বাড়িতে ফিরে এসে বুঝলো এবং নিশ্চিত করে স্বীকার করতে বাধ্য হলো যে কল্যাণ কখন ওর সহপাঠীর পদ থেকে আরেকটু বেশি অধিকার পেয়েছিল, তাও নিজেই এতদিন বুঝতে পারেনি। আজ আর আত্মপ্রবঞ্চনা করা ওর পক্ষে সম্ভব নয়। কল্যাণকে ওর চাই, সে ওর জীবনে অপরিহার্য। ওর আত্মার সঙ্গে তার সম্পর্ক অবিচ্ছেদ্য। এবারও খবরের কাগজে বিজ্ঞাপন দিলে নিজের নাম গোপন করে, বন্ধু, দোহাই তোমার, ফিরে এসো, একদিন অন্তত দেখা করে যাও। আমি আমার কথা না বলে আর থাকতে পারছি না। বিজ্ঞাপনের কাটিংটা পাঠিয়ে দিলে সেই পোস্টমাস্টারের নামে। এবার জবাব এলো দ্রুত। কল্যাণ লিখেছে, আমার স্কুল কলেজ মিলে সহপাঠী এবং সহপাঠিনীর দল প্রায় 200। ওই কারুরই তো আমার সম্বন্ধে এত আকুলতা দেখা যাচ্ছে না। তাইতে সন্দেহ হয় যে তোমার মনে সেই পুরনো নাকি কান্না, যাকে কবিরা বলেন ভালোবাসা, তার একটা ছোঁয়াচ লেগেছে। সেই জন্যই আর কোনোদিন দেখা করব না। এখন যা সময়, তাতে ওসবের অবসর নেই যে শুধু তাই নয়, থাকা উচিত নয়। স্ত্রী পুরুষের ওই সম্পর্কটা আমাদের, বিশেষ করে বাঙালির জীবনে বড় বেশি এসে পড়েছে। তাই তার পায়ে পদে পদে বাধা। হিন্দুস্তানি এবং উড়েরা স্ত্রী পুত্র ছেড়ে তোমাদের কলকাতাতে এসে কিভাবে টাকা রোজগার করছে, কিন্তু বাঙালির ছেলেরা সে কথা ভাবতেও পারে না। বিদেশে চাকরি করতে গেলে আগে বাসা খোঁজে। তোমরাও আজকাল শরৎবাবুর নভেল আর সিনেমার দৌলতে বড্ড মেয়েলি হয়ে উঠেছ। পাড়া গাঁয়ের মেয়েদের চেয়ে তোমরা বেশি শক্ত বেরি রচনা করো। ওসব এখন থাক, সামনে যে কাজ পড়ে আছে তার মধ্যেই জীবনের উদ্দেশ্য ও সার্থকতাকে খুঁজে নাও। কেন, পুরুষকে না জড়ালে কি মেয়েদের জীবনে কোনো কাজ নেই, কোনো সার্থকতা নেই? এই তিরস্কারে মর্মান্তিক আঘাত পেল রমা। পড়ায় মন দিল বেশি করে। কল্যাণকে অবজ্ঞা ও উপেক্ষা করার জন্যই যেন রোজ সিনেমাতে যেতে শুরু করলো। শাড়ি ও প্রসাধনের ব্যয় বেড়ে গেল চতুর্গুণ। বারবার নিজের মনের কাছে আস্ফালন করতে লাগলো যে এটা কল্যাণের নিছক স্পর্ধা। সাধারণ স্নেহ ও উৎকণ্ঠাকে সে অনায়াসে তার প্রতি ভালোবাসা বলে গ্রহণ করলো কি করে? নিজের সম্বন্ধে এত উঁচু ধারণা তার! দেশের কাজের কতগুলি বাধা বুলি আউড়ে নিরক্ষরদের মধ্যে গিয়ে বাস করলে দেশের কাজ হয় না। চাষারা কোনোদিন কোনো দেশের স্বাধীনতা আনেনি, এনেছে শিক্ষিত ছেলেমেয়েরাই। শরৎবাবু ঠিকই বলেছেন, ওইসব মদ্যপায়ী অশিক্ষিত অনাচারগ্রস্ত ছোট লোকেরা কোনোদিনই আইডিয়ার জন্য প্রাণ দিতে পারবে না। মহাত্মাজি থেকে শুরু করে খুদে মহাত্মা কল্যাণবাবুর সমস্ত জীবন উৎসর্গ করলেও না। কিন্তু তবু যেন সব ব্যর্থ হয়ে যায়। সমস্ত কাজ ও অকাজের মুহূর্তগুলো ফাঁকা ফাঁকা ঠেকে। এই যে কি হলো তাও বোঝে না। কিছুদিন পরে সোভিয়েত রাশিয়া সম্বন্ধে বিস্তর বই কিনে এনে পড়তে বসল। লেনিন ও স্টালিনের জীবনী, মার্ক্সবাদ যা পেলে সব পড়ে শেষ করল, কিন্তু তাতে ওর দেশের সমস্যা বা তার সমাধান কোনোটারই হদিশ পেল না। কিনলে গান্ধীজির জীবনী, তার বক্তৃতা বলি, পুরনো হরিজন বাধাই করা চেয়ে এনে পড়ল। ওর মাথায় এসব কথা ঢোকে না যেন কিছুতেই, তবু মন দিয়ে পড়ে। এমনি করে বিস্তর সময় নষ্ট করে একসময় রমা হার মানল। আবার স্বীকার করতে বাধ্য হলো যে দেশও নয়, দেশবাসীও নয়, ওর মন পড়ে আছে নিজের সমস্যার উপরেই। ওর প্রয়োজন একটি বিশেষ দেশবাসীকে,
তার জন্যই ও সব কিছু করতে পারে, নইলে কিছুই না। ইতিমধ্যে ওর বাবা মেয়ের রকম সকম দেখে চিন্তিত হয়ে উঠলেন। ইঞ্জিনিয়ার পাত্রটি ছিল হাতের কাছেই। রূপসী স্ত্রী এবং মোটা যৌতুক সব শুদ্ধ যায় দেখে তিনি এমএ পাশের মায়া ত্যাগ করতে রাজি হলেন। পরীক্ষার দিনের আগেই বিয়ের দিন স্থির হয়ে গেল। রমা মজ্জমান ব্যক্তির মতো পরীক্ষারও তৃণগাছি আঁকড়ে ধরতে গেল। বলে, এই কটা মাস তো পরীক্ষাটা অন্তত দিতে দাও। কিন্তু ওর বাবা সেসব যুক্তি বাতিল করে দিলেন। বললেন, পরীক্ষাটা বিয়ের পরেও দেওয়া যায়, এতদিনের পড়া এই কটা দিনে কি এসে যাবে। রমা এবার চোখে অন্ধকার দেখলে। যেটুকু দ্বিধা ছিল সব চলে গেল। নিজের মনে যতদূর দৃষ্টি চলে একটি নির্মম নিরাসক্ত লোক ছাড়া আর কারুর স্থান সেখানে দেখতে পেলে না। পোস্টমাস্টারের জিম্মায় তার গেল। আমি বড় বিপন্ন। আত্মার এই মৃত্যু থেকে আমাকে কি বাঁচাবে না? তোমার কাছেই আমি নতুন করে পাঠ নেব। তোমার কাজে টেনে নাও আমাকে, আর কোনো দাবি নেই। তার পাঠাবার পরে 3 দিন কেটে গেল, কোনো উত্তর নেই। বিয়ের আর 11 দিন মাত্র বাকি। পাকা দেখার আর 2 দিন। পাকা দেখার পর কথার খেলাপ করতে সে পারবে না, তাতে বাবাকে অপমান করা হয়। নিজেরও ওই আশীর্বাদ নেওয়ার মধ্যে কোথায় একটা স্বীকৃতি থাকে। তারপর চুক্তি ভঙ্গ করা অন্যায়। এইসব 7-5 ভাবতে ভাবতে ও অন্যমনস্ক ভাবে ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, এমন সময় চমক ভাঙল ওর অতি পরিচিত একটা হাতের ঝাঁকুনিতে। কাঁধের ঠিক এই জায়গাটা ধরে ঝাঁকানি দেওয়া কল্যাণের বহুদিনের অভ্যাস। শুধু তাকে নয়, পরিচিত সবাইকেই সে এমনই করে ঝাঁকানি দিত। এতদিনের পর কল্যাণকে সত্যি সত্যি সামনে দেখে অকস্মাৎ রমার চোখ ঝাপসা হয়ে গেল। কথা কইতে গিয়ে ঠোঁটই কাঁপল, শুধু স্বর বেরোল না। কল্যাণ ওর অবস্থা দেখে সবই বুঝল। একটু মুচকে হেসে ওকে টেনে নিয়ে গেল গোলদিঘির মধ্যে। তারপর ওরই মধ্যে যতদূর সম্ভব একটা নির্জন স্থান বেছে নিয়ে বসে বিনা ভূমিকায় প্রশ্ন করল, তারপর? রমা ওকে জানত। কোন রকম মান অভিমান করা বৃথা। সেন্টিমেন্টালিটির বিন্দুমাত্র ধার ধারে না কল্যাণ। তাই সে কোনো মতেই নিজেকে সামলে নিয়ে বললে, তোমাকে যা লিখেছি তার বেশি একটুও বলবার নেই। বিয়ে করা এখন আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আমাকে তোমার কাজে টেনে নাও। কল্যাণ প্রশান্ত মুখে ওর দিকে চেয়ে বললে, কিন্তু আমার কাজের মুশকিল হচ্ছে এই যে, ওর প্রতি যার সত্যকার আকর্ষণ নেই সে ওর মধ্যে টিকতে পারবে না। সুতরাং ও চেষ্টা করো না রমা, ও বৃথা। রমা ইঙ্গিতটা বুঝেও না বুঝবার ভান করলে। আর সে চেষ্টায় ওর সমস্ত মুখটা লাল হয়ে উঠল। বলে, কে বলেছে ওর প্রতি আমার আকর্ষণ নেই? তবে যেতে চাইছি কেন? যেতে চাইছো আমার জন্য? স্থির দৃষ্টি ওর মুখের ওপর রেখে কল্যাণ উত্তর দিলে, আমার সাহচর্যটা তোমার কাছে বেশি প্রিয় বলে। হয়তো আমিও এটাকে মেনে নিতে পারতুম, এদিকে যদি আমারও কোনো লোভ থাকতো। কিন্তু যে পথ আমি বেছে নিয়েছি সেই পথই আমার সমস্ত মন অধিকার করে আছে। অন্য কোনো কথাই ভাবতেও পারবো না। তাই হয়তো কিছুদিন পরে তুমি হতাশ হবে, অথচ তখন আর তোমার ফেরবার পথ থাকবে না। এখন যেটা নিশ্চিত এবং ধ্রুব হাতের কাছে পাচ্ছ সেটাকে ছেড়ো না রমা। অপমানে রমার কান দুটো গরম হয়ে উঠল। বললে, নিজের সম্বন্ধে তোমার এত উচ্চ ধারণা রাখা ঠিক নয়। শুধু তোমার লোভে আমি ঘর বাড়ি আত্মীয় স্বজন এমনকি উজ্জ্বল ভবিষ্যৎ সবকিছু ছেড়ে যাচ্ছি। এত মূল্যবান তুমি নও। তোমার কাছে আমি প্রণয় ভিক্ষা করব না কোনোদিন, ভয় নেই। কল্যাণ একটু অপ্রস্তুত হলো না, বরং হেসে বললে, ওটা আমার নিজের সম্বন্ধে উচ্চ ধারণা নয় বন্ধু, মেয়েদের সম্বন্ধে ছোট ধারণার ফল। যেসব মেয়েই এদিকে এসেছে তাদের প্রায় কাউকেই শেষ পর্যন্ত রোমান্স না করে থাকতে দেখিনি, অথচ তারা সবাই ভালো ভালো মেয়ে। তারা টিকে থাকলে দেশের কত উপকার হতো। রমা উষ্ণ কণ্ঠে উত্তর দিলে, ব্যতিক্রম থাকে বই কি, তোমার চোখ নেই তাই দেখতে পাও না। একটুখানি চুপ করে থেকে কল্যাণ বললে, তাহলে এখনো তোমার দেশের কাজে নামবার ইচ্ছা আছে? রমা অন্যদিকে মুখ ফিরিয়ে বললে, আছে,
কিন্তু কাজও তো বিস্তর আছে, কর্মক্ষেত্রেরও অভাব নেই। বিশেষ করে আমার সঙ্গেই বা থাকতে চাইছো কেন? তোমার সঙ্গে পরিচয় আছে বলে। তোমার সঙ্গে থাকলে আমার সম্মান হয়তো অক্ষুণ্ণ থাকবে এই ভরসায়। মেয়েদের সম্বন্ধে তোমার যেমন ধারণা, পুরুষদের সম্বন্ধেও আমার সেই রকম। তাই অপরিচিত লোকের সঙ্গে থাকতে ভয় হয়। নইলে তোমার একটুখানি সাহচর্যের জন্য এমন করে তোমার কাছে ভিক্ষা চাইছি, এই কথা মনে ঠাঁই দিও না। কথাগুলো বলবার সময় শেষের দিকে সংযমের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও রমার গলা কেঁপে গেল। কল্যাণ আবারও একটু হাসল, বললে, তাহলে এই কথা তো, কোনোদিন তুমি আমার কাছে ব্যক্তিগত কোনো স্নেহ আশা করবে না, আমার মন বা চিন্তার ওপর কোনো দাবি দাওয়া রাখবে না, এই প্রতিজ্ঞা করছো তো? একান্ত মনে কাজটাকেই তোমার ব্রত করবে, কেমন? এবার কণ্ঠস্বর দৃঢ় করে ফেলেছে রমা। সে উত্তর দিলে, হ্যাঁ। বেশ, তাহলে চলো উঠি, আমার একটু কাজ আছে, এটা সেরে 7টার ট্রেন ধরতে হবে। রমা বিস্মিত হয়ে বললে, আজই? এখনই? একবার বাড়ি যাব না? কি হবে আর বাড়ি গিয়ে? কাপড় জামা। যেখানে যাচ্ছ সেখানে লজ্জা নিবারণের মতো কিছু পাবে বই কি। তার চেয়ে বেশি যেটা, সেটা তো বিলাস। তাছাড়া আমাদের এ কাজে কোনো বন্ধন নেই, অগ্রপশ্চাৎ বিবেচনা নেই। সব সময় যিনি প্রস্তুত তিনিই কর্মী। যে কোনো কাজের জন্য যাকে ভেবে দেখতে হয়, প্রস্তুত হতে হয়, তাকে দিয়ে কাজ চলে না, কাজের আড়ম্বর চলে। বাবা, ভাই, বোন, সংসারের চিরপরিচিত আবেষ্টনী। ওর ঘরের বই খাতাগুলো তেমনই ছড়ানো রইল, শাড়ি জামাগুলো গুছোনো হলো না, কাগজপত্রগুলো পর্যন্ত কিভাবে রইল তার ঠিক নেই। মানুষ চোখে সবগুলোর উপর একবার দৃষ্টি বুলিয়েই রমা যেন ব্যাকুল হয়ে উঠল। আমার চিঠিপত্রগুলো যে নষ্ট করে আসা হলো না, তোমার চিঠিও যে রয়েছে তার মধ্যে। শান্ত কণ্ঠে কল্যাণ উত্তর দিল, কি হয়েছে তাতে? মহৎ কর্ম কিংবা বিরাট সর্বনাশ যখন মানুষের সামনে থাকে, তখন ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামাতে নেই। কোনো কিছুই যেন তোমার জীবন ও চিন্তাকে বেঁধে না রাখে, জড়িত না করে, এই হলো কর্মব্রতের সবচেয়ে গোড়ার কথা। একটা ছোট দীর্ঘশ্বাস গোপন করে রমা উঠে দাঁড়িয়ে বললে, বেশ, তাই চলো। রমা তেমনি এক বস্ত্রেই কলকাতা ত্যাগ করল। কলেজের খাতা ছিল কাছে, তারই একটা পাতা ছিঁড়ে নিয়ে বাবাকে চিঠি দিলে। লিখলে, শ্রীচরণেশ্বু বাবা, আমি বিয়ে করতে পারলুম না। আমাকে কেন্দ্র করে হয়তো অনেক আশাই আপনার মনে গড়ে উঠেছিল, কিন্তু আমার পক্ষে তার একটাও সফল করা সম্ভব হলো না। আমি চললাম দেশবাসীর সেবায় জীবন উৎসর্গ করতে। পারবো কিনা জানি না। কোনো লজ্জাকর কিংবা অসৎ কাজের দ্বারা কোনোদিন আপনার পরিচয়কে বিড়ম্বিত করব না, এটা ঠিক। কিন্তু আপনিও আমাকে খুঁজে বার করার জন্য কোনো হাঙ্গামা করবেন না। আমার বয়স এখন 23, সুতরাং স্বেচ্ছায় যা করতে চাই তাতে কেউ বাধা দিতে পারবে না। শুধু মানুষের চোখে ব্যাপারটার হয়তো অন্য অর্থ দাঁড়িয়ে আপনাকে অপদস্থ করবে। আমার প্রণাম নেবেন, ইতি। কিন্তু কর্মক্ষেত্রে পৌঁছে রমা তার মনের মধ্যে একটা শৈত্য অনুভব করে বইকি। সব উত্তাপ যেন নিমেষে নিভে যায়। বোলপুর থেকে 17-18 মাইল গরুর গাড়ি করে যেতে হয়। বিজন পল্লীগ্রাম। ডোম আর মুচি বেশি সেখানে। তাদের প্রত্যেকেই দুশ্চরিত্র এবং মদ্যপ। কোনো নীতির ধার ধারে না তারা। তাদের জীবনে কোনো সামাজিক বন্ধন নেই। পরিশ্রম কম করে দিনরাত তাড়ি কিংবা পচাই খেলে যা হয়, দারিদ্র্যের সর্বশেষ ধাপে নেমে এসেছে। অথচ সে জীবনের জন্য কোনো ক্ষোভ বা দুঃখ নেই, পরিবর্তনের জন্য এতটুকু প্রয়াস নেই। চালে খড় নেই, পরনে বস্ত্র নেই, শয্যার মধ্যে খেজুর পাতার চ্যাটাই, বাসনের মধ্যে মাটির হাঁড়ি আর নারকেলের মালা। যৌন ব্যাধিতে প্রত্যেকের আপাদমস্তক পরিপূর্ণ। এদের মধ্যে বাস করতে হবে? কল্যাণ একটু হেসে বললে, এইসব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, বুঝেছ বন্ধু? এদেরই মানুষ করে তুলতে হবে। তা হোক, কিন্তু আর কেউ নেই যে গ্রামে? কথা কইবে কার সঙ্গে? থাকবে কোথায়? কল্যাণ যেখানে থাকে সেটা একটা ভাঙা ঘর।
খানিকটা চালা ছিল, বাকিটা নিজেই খেজুর পাতা চাপা দিয়ে নিয়েছে। কার যেন একটা বাড়ি ছিল, তার পরিবারের অর্ধেক মরে বসন্তে, বাকি অর্ধেক কলেরায়। তারপর সেও সাপের কামড়ে মারা গেলে ঘরটা পোড়ো হয়েই ছিল। সম্প্রতি কল্যাণ দখল করেছে। সেখানে থাকে ওর একটা ছেঁড়া চ্যাটাই, খান কতক বই, খাতা, কলম, গোটা কতক হাঁড়িকুড়ি আর কিছু ওষুধ। রমাকেও সেইখানেই নিয়ে গিয়ে তুললে। রমা সভয়ে বললে, যদি সাপে কামড়ায়? তা কামড়াতে পারে, তবে এরা বলে কি জানো, সাপের লেখা আর বাঘের দেখা। অদৃষ্টে লেখা না থাকলে সাপ কামড়ায় না। আমিও তো এতদিন রইলাম। আমিও কি এই ঘরেই থাকবো? ভয়ে ভয়ে প্রশ্ন করে রমা। নিশ্চয়ই। ঘর আর পাবো কোথায়? 4টি খড় জোগাড় করে দেবো ওবেলা, তার উপর একটা চট পেতে নিলেই দিব্যি শোয়া চলবে। কিন্তু এই এক ঘরে? মরিয়া হয়ে বলে রমা। আর ঘর কই? কল্যাণ ওর মুখের উপর সকৌতুক দৃষ্টি নিক্ষেপ করে বললে, তাছাড়া তুমি যে স্ত্রীলোক সেটা ভুলবে বলেই তো এসেছো। এখানে আমাদের অন্য পরিচয় নেই, শুধু কর্মী। আমার পুরুষ বন্ধু যারা আসে এই অঞ্চলে, যারা কাজ করছে, তারা তো এই চ্যাটাইতেই আমার পাশে শোয়। কই, তারা তো কোনো আপত্তি করে না। তারপর হেসে ফেলে বললে, আর একটা কথা মনে রেখো, তোমার রূপ এবং যৌবনের কথাটা তুমি এবং আমি যদি বা ভুলে যাই, এরা ভুলবে না। সুতরাং আমার কাছে থাকাই নিরাপদ। এদের এই পুরুষগুলোকে অনাহারে আর অত্যাচারে শীর্ণ দেখাচ্ছে বটে, কিন্তু মদ পেটে পড়লে একেবারে মরিয়া হয়ে ওঠে। একটু সাবধানে থাকতে হবে বইকি। রমা অভিভূতের মতো চেয়ে দাঁড়িয়ে রইল। এসব কথা সে বইতে যতই পড়ে থাক, তার কোনো বর্ণনার সঙ্গে এই উদ্ভট জীবনের যেন মিল নেই। এমনকি রাশিয়ার কর্মীদের যেসব বিবরণ পড়েছে, তাও তো বোধহয় এত ভয়ঙ্কর নয়। হঠাৎ কল্যাণের যেন একটু সন্দেহ হলো। সে ঘরে এসে কাছে দাঁড়িয়ে আন্তরিকতার সুরেই বললে, তুমি কি তাহলে ফিরে যেতে চাইছো রমা? এখনো ভেবে দেখো, ব্যাপারটা এমন কিছু খারাপ দাঁড়ায়নি। এখনো হয়তো সব দিক বাঁচানো চলে। চুপি চুপি এখনো যদি তোমায় কলকাতায় রেখে দিয়ে আসি, তাহলে কেউ টেরও পাবে না। দৃঢ়ভাবে মাথা নেড়ে রমা উত্তর দিলে, না, যে পথ বেছে নিয়েছি, ভালো হোক মন্দ হোক সেই পথেই চলব। এ সম্বন্ধে অন্য কোনো যুক্তির অবতারণা না করে প্রশান্ত মুখে কল্যাণ 4টি খড়ের চেষ্টায় বেরিয়ে পড়ল। কিন্তু কাজটাই বাকি। নাইট স্কুল নয়, স্বদেশী শিক্ষা নয়, সঙ্গবদ্ধ করার চেষ্টাও নয়, এমনকি হাসপাতালও নয়। কতগুলো চাষের বই আনিয়েছে কল্যাণ, তাই থেকে ওদের কাছে পড়ে শোনায় আর ওদের ভাষায় বুঝিয়ে দেবার চেষ্টা করে। কি করে চষলে ভালো ফসল হয়, জল কম হলে কি করতে হয়, কেমন করে পোকার হাত থেকে ফসল বাঁচাতে হয়, এই নিয়েই তার মাথা ব্যথা। রমার প্রশ্নের উত্তরে এসে বিদ্রুপের সুরে বলে, লেখাপড়া, অক্ষর পরিচয়, এদের তুমি খেপেছ রমা? না খেতে পেয়ে মরে গেল দেশকে দশ। এখন সবচেয়ে বড় শিক্ষা এদের এইটে, যাতে করে চাষটা ভালো করতে পারে। অনাহার আর রোগ, মদ আর কুপ্রবৃত্তি, এইগুলোর আগে প্রতিকার করি, তারপর লেখাপড়ার কথা ভাববো। কিন্তু এগুলোর প্রতিকার করতেও তো কিছু লেখাপড়া শেখানো দরকার, রমা প্রতিবাদ করতে যায়। এখনো তার অনেক দেরি। এখন এই অবস্থায় যদি স্কুল খুলে বসো, তো একটিও ছাত্রছাত্রী পাবে না তুমি। স্লেট পেন্সিল দেখলে ওরা ভয় পায়। মোটামুটি স্যানিটেশনের একটা প্রথম পাঠ দিতে পারলে বেঁচে যাই। তাতেই কারুকে কর্ণপাত করাতে পারি না। কলেরার কাপড় পুকুরে কাচতে নেই একথা বললে এরা পাগল ভাবে। সেও তো অশিক্ষারই ফল। তা ঠিক, কিন্তু শিক্ষাটাকে এরা নিজেরাই বর্জন করেছে। সেদিকে প্রীতি আনতে সময় লাগবে। আমি একটু ডিরেক্ট মেথডেরই পক্ষপাতী। সবচেয়ে দুঃখের কথা কি জানো, এরা চাষ করেই খায়, অথচ চাষের নিয়মগুলো জানে না। জলের অভাবে অর্ধেক বছর এই জেলাটায় চাষ হয় না, কিন্তু ওরা ধান বুনেই নিশ্চিন্ত হয়ে বসে থাকে আকাশের দিকে চেয়ে। অথচ এমন একটা কড়াই আছে যা পাথরের ওপর ছড়িয়ে দিলেও কিছু ফসল আমদানি হয়। সেই কথাটা এদের মুখেই শোনা, তবু এরা সে চেষ্টা পর্যন্ত করে না। তাতে প্রাণ ধারণ তো হয়, নিজের গরু বাছরগুলো তো বাঁচে। রমার তবু দ্বিধা ঘুচে না। সে বললে, বেশ, তোমার যা কাজ তাই করো, আমি এদের লেখাপড়া শেখাবার চেষ্টা করব। ঈষৎ বিদ্রুপের আভাস ওর মুখে দেখা গেলেও কল্যাণ কোনো প্রতিবাদ করলে না। সেদিন আহার জুটল একেবারে তৃতীয় প্রহরে, খানিকটা করে ডাল ভাতে আর ভাত।
ডাল ভাতের সঙ্গে তেল নেই, ঘিয়ের কথা তো কল্পনা করাও যায় না। এখানে নাকি সকলেই এমনই 3টে-4টের সময় ভাত খায়, তাতে রাত্রের আহারটা বাঁচে। কল্যাণও সুবিধা বুঝে এই ব্যবস্থা করে নিয়েছে। তবে এদের মতো সকালে ভিজে ভাত খায় না, কিছুই খায় না সে। জুটলে কোনোদিন কিছু খায়, নইলে একেবারে এই ভাত। রমার গলা দিয়ে খাদ্য নামে না, বিশেষত যখন মনে পড়ে কাল দুপুরেও সে 2টো মাছের তরকারি, আলুর দম, এঁচোড়ের ডালনা দিয়ে ভাত মেখেছে। তবু সে প্রাণপণে চোখের জল দমন করে খায়। কল্যাণ বেশ সহজে খেয়ে যাচ্ছে, কিন্তু বরং ভাত একটু বেশিই খেলে সে। অন্যমনস্কভাবে এদের জীবনযাত্রা সম্বন্ধে বক্তৃতা করতে করতে ফ্যান শুদ্ধ ভাত, ডাল ভাতে আর নুন দিয়ে অনায়াসে খেয়ে যাচ্ছে। ওর দিকে আড়ে চেয়ে চেয়ে রমা লক্ষ্য করে দেখলে কল্যাণ অনেক রোগা হয়ে গেছে আগের চেয়ে। চুলগুলোর এমনই ঝাঁকড়া, রুক্ষ থেকে থেকে জট পাকিয়ে গেছে। মুখের রং হয়ে গেছে তামাটে। তবু তার সেই কঠিন কৃষ্ণ মুখের মধ্যে, তার রুক্ষ ললাটের ভ্রুকুটির মধ্যে কি যে আকর্ষণ আছে আজও তা বিশ্লেষণ করে দেখতে পায় না রমা। শুধু মনে হয় একে হৃদয় না দিয়ে উপায় নেই। এর জন্য এত কষ্ট স্বীকার করেও সুখ। সে দৃষ্টির নিবিড় ঔদাসীন্যের মধ্যে, চরম নিষ্পৃহতার মধ্যে যেন কোথায় একটা সর্বস্ব বলিদানের আদেশ লুকানো আছে, না দিয়ে উপায় নেই। ওর সমস্ত অন্তর একান্ত কামনায় উদ্বেল হয়ে উঠল। ভাতের গ্রাসশুদ্ধ হাতটা কাঁপতে লাগলো থরথর করে। রাত্রে ওর ঘুম হলো না তা বলাই বাহুল্য। খড়ের ওপর চট বিছে শোয়া, কিন্তু তাতেও বোধহয় আটকাতো না, যার জন্য সে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে এই অদ্ভুত জীবনযাত্রা, এই ভয়ঙ্কর দারিদ্র্য এবং অনিশ্চয়তার মধ্যে চলে এলো। সেই লোকটি ওর থেকে বোধহয় মাত্র 4 হাত দূরে ঘুমোচ্ছে, অথচ তাকে স্পর্শ করবার পর্যন্ত উপায় নেই। ওর সেই রুক্ষ ঝাঁকড়া চুলগুলোর মধ্যে আঙুল চালাবার ইচ্ছা আমার দীর্ঘদিনের। আজ এই নিঃশব্দ অন্ধকারের মধ্যে ওর সান্নিধ্য অনুভব করতে করতে সে ইচ্ছা আরো তীব্র হয়ে উঠল। তবু উপায় নেই। প্রাণপণে নিজের হৃদয় দৌর্বল্যকে দমন করে সে কল্যাণের নিশ্চিন্ত ও নিয়মিত নিঃশ্বাসের শব্দের দিকে কান পেতে জেগেই রইল সারা রাত। কিন্তু রমা কাজে নেমে বুঝল যে এদের লেখাপড়া শেখাবার চেষ্টা কত নিরর্থক। ও বস্তুটার প্রয়োজনীয়তা ওরা বোঝে না, সে সম্বন্ধে কোনো আগ্রহ নেই। যেন মনে হয় রমার নিজেরই গরজ। বহু চেষ্টা করেও সে 3-4টির বেশি ছাত্রছাত্রী পেলে না। প্রাপ্তবয়স্কদের নিয়ে নাইট স্কুল করার আশা তো শূন্যে মিলিয়ে গেলই, ছোট ছেলে মেয়েদের সম্বন্ধেও বিশেষ ভরসা পেলে না। যে কটি ছাত্র আসে তারাও প্রকাশ্যে বিড়ি টানতে টানতে আসে। 6 বছরের ছেলে উলঙ্গ হয়ে স্কুলে এলো, তারও হাতে বিড়ি, মুখে এক একদিন তারির গন্ধ ছাড়ে। এধারে তো এই, তার উপরে বিদ্রুপে বিদ্রুপে রমা জর্জরিত হয়ে উঠল। কেউ বা প্রকাশ্যে, কেউ গোপনে যা ইঙ্গিত করে তার অর্থ এই দাঁড়ায় যে কল্যাণ তাদের এত করে সৎ পথে আনার চেষ্টা করে, দুর্নীতি সম্বন্ধে এত বক্তৃতা দেয়, অথচ শেষ পর্যন্ত থাকতে পারলে না, একটা মেয়ে মানুষ জুটিয়ে আনলে। রমার মুখ চোখ লাল হয়ে ওঠে এই ইঙ্গিতে। সে নানা রকম প্রতিবাদ জানাতে চায়, কিন্তু তার কথা কেউ বিশ্বাসই করে না। নীরব অবিশ্বাসের হাসিতে ওকে আরো অপ্রতিভ, আরো আরক্ত করে তোলে। অত্যন্ত উষ্ণ হয়ে ও মধ্যে মধ্যে নালিশ করে কল্যাণের কাছে, কিন্তু কল্যাণ শুধু মুচকি মুচকি হাসে, বলে, খোঁজ খবরের ঝুঠো ভালো, মন্দ কি? রমা যখন খুব রেগে যায় তখন কল্যাণ বলে, ওদেরই কি বা শিক্ষা, ওরা এর চেয়ে বেশি কি জানে বলো, ওদের ওপর রাগ করা বৃথা। রমা তার স্কুল সম্বন্ধে মনে মনে হার মানলেও মুখে সে কথা জানাতে পারে না, তাহলে ওর এখানে কিছু কাজ থাকে না যে। কিন্তু লক্ষ্য করে যে তার ক্লাসে না এলেও মধ্যে মধ্যে কল্যাণ যখন সন্ধ্যাবেলা রামায়ণ মহাভারত থেকে গল্প বলতে বসে, তখন বরং বেশ ভিড় হয়, সবাই বেশ মন দিয়ে শোনে, এমনকি মাতালরা পর্যন্ত। এই পুরুষগুলোকেই রমার ভয় করে। এদের সম্বন্ধে কল্যাণের ধারণাটা অক্ষরে অক্ষরে সত্য।
রোগশীর্ণ, অনাহারে অপুষ্ট, তবু তারই কিংবা পচাই পেটে পড়ার পর এমন হিংস্র এবং বুভুক্ষ দৃষ্টিতে চায় ওরা রমার দিকে যে ওর রীতিমতো গা ছমছম করে। তার উপর সবচেয়ে বিপদ কল্যাণকে নিয়ে। কোথায় কোথায় যে ঘোরে তার ঠিক নেই। প্রতিদিন ভোরে বেরিয়ে যায়, ফেরে 2-3টে। রৌদ্রে ঘুরে যেন ঝলসে আসে। তার উপর না হয় খাওয়া, না হয় কিছু। আবার আহার সেরেই ও বেরিয়ে পড়ে। রাত 10টা-11টার আগে ফেরে না। এক একদিন রাত্রে আসেই না। সেই দিনগুলি সবচেয়ে ভয় করে রোমার। সামান্য একটা আগর আছে দূরে, ভালো করে বন্ধ করা যায় না। আর এই তো ভাঙা ঘর, সামান্য একটু আঘাতও সইতে পারবে না বোধ হয়। আর তেমনই কি হয়েছে কল্যাণ? একটুখানি যত্ন করারও উপায় নেই। ওরই মধ্যে ওর নারী জাতির সহজাত সংস্কারের বশে রমা আহারে বৈচিত্র্য আনার চেষ্টা করে। কোনোদিন বা শাক তোলে বন থেকে, কোনোদিন ডুমুর পারে। ডাল সেদ্ধ না খেয়ে ডাল রান্না হয়, তরকারিও হয়। দিন 2 এইভাবে যেতেই কল্যাণ সাবধান করে দিলেন। হুম, এর মধ্যে যেন গৃহস্থালির একটা আভাস পাচ্ছি। রান্নাতে তৃপ্ত করার মধ্যে আরামপ্রিয়তা আছে খানিকটা। ওটা কর্মীর সবচেয়ে বড় শত্রু। আরামপ্রিয়তা থেকেই আলস্য আসে। সুতরাং প্রাণ ধারণের জন্য যেটুকু দরকার তার বেশি। রাগে ক্ষোভে রমার চোখে জল আসে। সে রুদ্ধ কণ্ঠে বলে, এটা কি তার চেয়ে বেশি হলো বলে তোমার মনে হচ্ছে? হচ্ছে বই কি। এই যে কোথা থেকে একটু তেলও জোগাড় করেছো দেখছি। শাক ভাজলে কিসে? এসব ভালো নয় রমা। অগত্যা এই আরামের ব্যবস্থাও বন্ধ করতে হলো। আর একদিন 2 দিন অনুপস্থিত থাকার পর ঠিক বেলা দুপুরের সময় কল্যাণ ফিরল। ওর দৃষ্টি অবসন্ন, মুখে কে যেন কালি ঢেলে দিয়েছে। সেদিকে চেয়েই রমা বুঝল ওর খাওয়া হয়নি। বৈশাখের খররৌদ্র মাঠে অগ্নি বৃষ্টি করছে। তারই মধ্যে দিয়ে অস্নাত উপবাসী লোকটা কত মাইল সাইকেল চালিয়ে এলো কে জানে। ও স্থান কাল পাত্র সব ভুলে গেল নিমেষে। ওর অন্তরের চিরন্তনী নারী সাড়া দিয়ে উঠল। সে উঠে এসে জোর করে ওর হাত ধরে বসালো। তারপর নিজের আঁচল দিয়ে ওর কপাল, গলা, মুখের ঘাম মুছিয়ে দিয়ে পাখার অভাবে একটা খাতা দিয়ে বাতাস করতে লাগলো। মিনিট 2 নির্জীবের মতো অবসন্ন ভাবে সে সেবা গ্রহণ করল কল্যাণ। সেটা তখন এত প্রয়োজন যে নিষেধ করার ক্ষমতা পর্যন্ত ছিল না। তারপর কিন্তু খাতা শুদ্ধর হাতটা চেপে ধরল। কল্যাণের মুখে একটা প্রচ্ছন্ন বিদ্রুপের হাসি ফুটে উঠেছিল। এখন চোখ খুলে হেসে বললে, হঠাৎ যে নরনারীর আদিম সম্পর্কটা মাথা তুলে দাঁড়ালো রমা। এরকম তো কথা ছিল না। অপমানে বেদনায় রমার মাথা খুঁড়ে মরতে ইচ্ছা হলো। সে ঝাঁঝের সঙ্গে জবাব দিলে, মোটেই না। এটা হলো হিউম্যানিটেরিয়ান ইনস্টিংক্ট, যে কেউ থাকলেই করতো। না বন্ধু, পুরুষ বন্ধুরা অন্তত করতো না এটা ঠিক। না, তাও করতো, কণ্ঠস্বরে জোর দিয়ে বলল রমা। তোমার বড় সন্দিগ্ধ ছোট মন। ওর চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। কল্যাণ অপ্রতিভ হয়ে বললে, তা নয়, তবে কি জানো, এই সমস্ত কাজের মধ্য দিয়ে কর্মীর মনে চিরকালীন নারী জেগে ওঠে। তখন কাজটা যায় পিছিয়ে, রোমান্সটা হয়ে ওঠে বড়। রিস্ক নেবার দরকার কি? সুতরাং প্রাণপণে নিজেকে সংযত করে রাখতে হয় রমার। এক ঘরে বাস করে এই মাত্র 4 হাত ব্যবধানে রাত্রি কাটায়, তবু স্পর্শ করা তো দূরের কথা, একটু সেবা পর্যন্ত করতে পারে না। অথচ ওর ক্লান্ত মুখের দিকে চেয়ে সমস্ত অন্তর রমার আকুলি বিকুলি করে। তন্দ্রাহীন চোখের পল্লব বেয়ে অশ্রান্তভাবে জল ঝরে পড়তে থাকে। হঠাৎ একদিন কল্যাণ সন্ধ্যার মধ্যেই ফিরে এলো। সেটা আগস্ট মাস। গুমোট গরমে আকাশ শুদ্ধ যেন ভারী হয়ে আছে। এই দীর্ঘ সময়ের মধ্যে রমার বহু পরিবর্তন হয়েছে। জীবন সম্বন্ধে আশা ও আদর্শ সব কিছু গেছে ওর। তবুও কল্যাণকে ছেড়ে ও না পারে নড়তে, না পারে মরতে। এখন শুধু এই অবস্থা। মানসিক জড়তা ও অবসাদে যেন ভেঙে পড়েছে। সেটা কোনো মতে কল্যাণের কাছে গোপন রাখে। তবু কল্যাণকে এমন অসময় ফিরতে দেখেও বিস্মিত হয়ে মুখ তুলে চাইল, কি ব্যাপার, এমন অসময় যে? কল্যাণ ওর পাশেই বসে পড়ে বললে, রমা, সর্বনাশ হয়েছে। গভর্নমেন্ট, গান্ধীজি, আজাদ, নেহেরু
ওদের সব গ্রেপ্তার করেছে। ফলে চারিদিকে একটা আগুন জ্বলে উঠেছে। জনসাধারণ তো বিপ্লবের মোহে আচ্ছন্ন হয়ে পড়েছেই, আমাদের কয়েকজন কর্মীও সেই নেশায় মেতে উঠেছে। রজনী, ফণি ওরা কেউ আর নেই, চারিদিকে আগুন জ্বলে উঠেছে। আমি চললুম, যদি আর না ফিরি। তার মানে? অকস্মাৎ যেন আর্তনাদ করে উঠল রমা। মানে আমাকেও তো গ্রেপ্তার করতে পারে। দীর্ঘদিন কংগ্রেসের নামে কাজ করছি, আমাকেও ওই দলে ফেলা আশ্চর্য নয়। তাহলে তুমি যেমন করে পারো কলকাতায় ফিরে যেও। এখানে থাকা তোমার নিরাপদ নয় রমা। আমি আছি বলে চুপ করে আছে, ওরা শুধু আমাকেই ভয় করে। অভিভূত আচ্ছন্নের মতো রমা বললে, তারপর? তারপর আর জানি না, অত ভবিষ্যৎ কখনো ভাবিনি। যা উচিত মনে হয় তাই করো। আমি চললুম। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আকুল হয়ে প্রশ্ন করে রমা। আমি যাচ্ছি ওদের ফেরাতে। এই আমাদের আদর্শ নয়, এতে আমাদেরই সর্বনাশ হবে, এইটাই বোঝাতে চেষ্টা করবো ওদের। না হয় প্রাণ দিয়েও বাধা দেব। আর কোনো প্রশ্ন উঠবার আগেই কল্যাণের সাইকেল দূর মাঠের পথে মিলিয়ে গেল। সারা রাত উদ্বিগ্ন মুখে সে অন্ধকারেই মাঠের দিকে চেয়ে বসে রইল রমা। কিছু দেখা যায় না, তবু প্রাণপণে চেয়ে থাকে। ওর ভেতরটা তো পাথর হয়ে গিয়েছিলই, বাইরেও যেন আজ আর কোনো সাড়া নেই। একেবারে ভোরের দিকে দূরে কাদের দেখা গেল বিন্দুর মতো। ক্রমে ক্রমে সেই বিন্দুগুলো বড় হয়ে উঠল। হ্যাঁ, মানুষই, অনেকগুলো মানুষ, কাকে যেন বয়ে নিয়ে আসছে, আর আসছে এদিকেই। সর্বনাশের পূর্বাভাস জেগেছিল রমার রক্তের মধ্যে, জেগেছিল ওর নিঃশ্বাসে। তবুও ছুটে গেল। ঝুলিয়ে আনছে ওরা কল্যাণকেই। সদর কালেক্টরের আগুন নেভাতে গিয়ে ভুলক্রমে পুলিশের হাতে গুলি খেয়েছে। তারা অন্ধকারে বুঝতে পারেনি। চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে, গুলিটা বার করে দিলেই। কল্যাণ চোখ চাইলে যখন, তখন প্রথমেই চোখে পড়ল রমার মুখ ঝুঁকে আছে ওর মুখের দিকে, অনিমেষ বজ্রাহত দৃষ্টি। আজ আর তার কোনো সংকোচ নেই। রুক্ষ চুলের রাশির মধ্যে আঙুল চালিয়ে জটগুলো শিথিল করবার চেষ্টা করছে সে। মাথাটা তুলে নিয়েছে নিজের কোলের উপর। কল্যাণ একটু হাসল, জড়িয়ে জড়িয়ে থেমে থেমে বলল, রমা, ভয় পেয়েছ না? তুমি বড় অসহায় হয়ে পড়লে, কিন্তু তুমি অবশ্য বাড়ি ফিরে যেও। বাবা নিশ্চয়ই ক্ষমা করবেন। তুমি তো কোনো ছোট কাজ করনি, পারো তো বিয়ে করে সুখী হয়েও। আমি বড় স্বার্থপর রমা, নিজের জন্যই তোমাকে এত দুঃখ দিলুম, হয়তোবা তোমার জীবনটাই নষ্ট করে দিলুম। আমি জানতুম যে এখানে তোমার দ্বারা কোনো কাজ হবে না, এখানে তুমি আসছো আমার জন্যেই, তবু তোমাকে টেনে এনেছিল। কেন জানো রমা? ভোরের আলোয় ওর বিবর্ণ রক্তহীন মুখের সেই এক ঝলক রক্তাভা পরিষ্কার দেখা গেল। সে আরো চুপি চুপি বললে, আজ আর লজ্জা করব না, স্বীকার করেই যাই। আমিও তোমার সাহচর্য কামনা করেছিল মনের অবচেতনে, কঠোর হয়েছি, তপস্যা করেছি, তবু তোমাকে ভুলতে পারিনি রমা। কাছে রাখবার লোভ সামলাতে পারিনি। ঈশ্বর আজ বোধহয় সেই শাস্তিই দিলেন। একসঙ্গে এতগুলো কথা বলে শ্রান্ত কল্যাণ চুপ করে রইল অনেকক্ষণ। কে যেন বললে কোথায়, ডাক্তার কেন এলো না এখনো? আরেকজন তার উত্তর দিল, 3 মাইল পথ যাবে, খবর দেবে, তবে তো তিনি আসবেন। কল্যাণ আবারও চুপি চুপি বললে, বাড়িতে ফিরে যেও রমা, জীবনটা নষ্ট করো না। তারপর যেন গভীর ক্লান্তিতেই ওর চোখের পাতা বুজে এলো। কে জানে ঘুম কিনা, নিঃশ্বাসের শব্দও যেন আর পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবু তখনও এসে পৌঁছন। শেষ হলো গজেন্দ্র কুমার মিত্রের লেখা এই গল্প সহপাঠী। জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক তো করবেনই। যদি আমার পাঠ ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।